বাংলাদেশে আসলে হচ্ছেটা কি বুঝি না তো। বাংলাদেশে কি এখন কোনো শাসন আছে নাকি না মগের মুল্লুকের রাজত্ব কায়েম হলো, এইটা ঠিক বোধগম্য হচ্ছে না। অথচ বাংলাদেশের আপামর জনগোষ্ঠী এটাই আশা করেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন লোক যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তো বাংলাদেশের সব সমস্যা একেবারে নিমেষে শেষ হয়ে যাবে। তো সমস্যা শেষ হওয়া তো দূরের কথা, বরং বাংলাদেশ দিনে দিনে একেবারে চতুর্মুখী বিপদে পড়ছে। আভ্যন্তরীণভাবেও পড়ছে, বহির্দেশীয়ভাবেও পড়ছে। তো এই সমস্ত নিয়ে কথা বলা এই ভিডিওর উদ্দেশ্য না। এখানে এই যে একটা খবর পাওয়া গেল, অর্থাৎ এই খবরটা নিয়ে গত 2-3 দিন ধরে বেশ একটা তুলকালাম একটা প্রচারণা চলছিল এবং অনলাইন জগতে তো অবশ্যই ভীষণ ভাইরাল ছিল। সেটা কি, নুসরাত ফারিয়া, নুসরাত ফারিয়া একটা মেয়ে, সে এই অভিনয় করতো আর কি এই চলচ্চিত্র জগতে এবং একই সঙ্গে মনে হয় যে টেলিভিশনেও। তো কথা নাই বার্তা নাই, তাকে হঠাৎ করে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো এবং দেখলাম যে ছবিতে তাকে একেবারে মাথায় হেলমেট, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট এবং এক গাদা পুলিশ তাকে নিয়ে কোর্টে নিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যে এক বিশাল কোনো সন্ত্রাসী অথবা ডাকাত অথবা বিশাল কোনো রাজনৈতিক নেতা, লুটেরা, দুর্নীতিবাজ, ভয়ঙ্কর প্রভাবশালী কেউ, যাকে পুলিশের হেফাজতে যদি নিয়ে যাওয়া হয় তো তাহলে অনেক গোপন তথ্য হয়তো দিতে পারে, যেগুলো হয়তো বাংলাদেশের বিরুদ্ধে ভয়ানক ষড়যন্ত্রের ব্যাপার-স্যাপার হতে পারে। তো এই জন্যে কেউ যাতে আবার তাকে গুলি দিয়ে মেরে না ফেলে, এই জন্য মাথায় হেলমেট আর গায়ে কি বুলেট প্রুফ জ্যাকেট দিয়ে তাকে নিয়ে যাওয়া হলো। তো অদ্ভুত ব্যাপার না। এবং আজকে আবার এই যে খবর দিয়েছে কি, কারাগার থেকে বাসায় ফিরলেন নুসরাত ফারিয়া। তো এখন তাকে জামিনও দিয়ে ফেলছে। আসল ঘটনা হচ্ছে এর বিরুদ্ধে নাকি হত্যা মামলা, অর্থাৎ এ নাকি হত্যা করছে অথবা কাউকে দিয়ে হত্যা করিয়েছে বা কোনো হত্যাকাণ্ডে জড়িত ছিল। বিষয়টা তো এরকম। হত্যা মামলার আসামি তো আর এমনি হয় না। বাংলাদেশে ইদানিং একটা দুর্দান্ত ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। যাকেই গ্রেপ্তার করা হচ্ছে, আওয়ামী লীগের সাথে মোটামুটি কোনোভাবে একটু নাম জড়িত থাকলে একবার প্রত্যেকেই খুনের মামলার আসামি, অর্থাৎ এরা সবাই খুনি। বাংলাদেশে এত খুনি আমার মনে হয় অতীতে আমরা দেখি নাই। এবং বাংলাদেশে অতীতে আমরা কি দেখব, এখন বর্তমানে যেটা হচ্ছে, আমার তো কেন জানি মনে হচ্ছে যে পৃথিবীতে আর কোনো দেশে এত খুনি আছে বলে আমার কাছে তা মনে হয় না। কারণ এ পর্যন্ত এই 5 আগস্টের পরে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে যতগুলো কেস হয়েছে সবগুলোই কিন্তু খুন, হত্যা, অর্থাৎ আওয়ামী লীগের লোকজন সবাই খুনি। বাংলাদেশের যে 35 থেকে 40% যে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক আছে সবাই হলো খুনি। তো তাই যদি হয় তাহলে বাংলাদেশে তো এতদিন কয়েক লক্ষ লোক মারা যাওয়ার কথা, তাই না? এরা যদি সবাই খুনি হয়, কেন কথাটা বললাম, কারণ এদের মধ্যে যত মামলা হয়েছে সব খুনের আসামি। এবং কি অদ্ভুত ব্যাপার, যারা নাকি এই যে শিল্প জগতের সাথে জড়িত ছিল, চলচ্চিত্র জগৎ বা সঙ্গীত জগৎ বা টেলিভিশন জগতের সাথে যারা জড়িত ছিল, অভিনয় করত, এমনকি যারা খেলাধুলা করত, সবাই খুনের মামলার আসামি, অর্থাৎ সব খুনি। যেমন ওই কয়েকদিন আগে দেখলাম, কয়েকদিন আগে কি 3-4 দিন আগেই মনে হয়, যে মমতাজ বেগম যে গান গায়, শিল্পী, ওই ফাইটটা যায় এই সমস্ত গান গাইতো না। তো এনে আওয়ামী লীগের কিন্তু আবার যে সে ইয়েও ছিল, এমপি ছিল, ব্যাস তার বিরুদ্ধে কেস, তাকে ধরে নিয়ে আনা হলো এবং তার বিরুদ্ধে ওই হত্যা মামলা, অর্থাৎ খুনি কেস। এই নুসরাত ফারিয়া সেও খুনি কেসের আসামি। তো এটা তো বুঝলাম না যে খুনি কেসের আসামিকে কি এত তাড়াতাড়ি দেওয়া যায় নাকি, এই জামিন দেওয়া যায় নাকি, বুঝলাম না। তো দেশে সেটা কি, দেশে কি এখন একটা মস্কারি চলছে নাকি, তো বুঝছি না। তো
এই সরকার, পুলিশ, তারপরে বিচার ব্যবস্থা, প্রশাসন সব মিলে কি একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আবার সেই তার উপরে গোদের উপর বিষ ফোড়ার মতো এই যে কি বর্তমানে ওই যে সেই করিডোরটা নিয়ে কি সেনাবাহিনী প্রধান নাকি বৈঠক করবে। আজকে বৈঠক করার কথা ছিল, এটা হয় নাই, আগামীকাল করবে। অনেকে আশঙ্কা করছে এইবার বাংলাদেশে মনে হয় যে কি সেনা শাসন অর্থাৎ মিলিটারি শাসন চালু হতে পারে। নানা রকম জল্পনা কল্পনা, তাই না? এবং এগুলো নিয়ে নানা রকম বিচার বিশ্লেষণাত্মক ভিডিও তৈরি করে ছেড়ে দিচ্ছে, মানুষ সেগুলো গ্রাসে গিলছে বা শুনছে। তো যাই হোক, মিটিং করুক, এখন কি করতে চাচ্ছে কে জানে। কিন্তু আমার মনে হয় না যে সেনা শাসন টাসন দেওয়ার মতো এই ধরনের সাহস এই সেনাবাহিনী প্রধানের আছে। বর্তমানে ওই যে করিডোর নিয়ে যে ঘটনাগুলো ঘটছে আমরা শুনছি, তাহলে এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান অনেক আগেই বস্তুত তার যে দুর্বলতাটা প্রকাশ করে দিয়েছে। যখন বাংলাদেশে মব ভায়োলেন্স হচ্ছিল একের পর এক, তখনই আসলে সেনাবাহিনী যদি অ্যাকশানে থাকতো, ওগুলাকে যদি নিয়ন্ত্রণ করতো, তাহলে কিন্তু পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এই যে আন্তর্জাতিক যে খেলাধুলা, এইগুলো যদি কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে খেলতে চাইতো, তাহলে সে কিছুটা হলেও সমঝে যেত, একটু মনে হয় ভিতরে ভয় থাকতো। কারণ সে তো খুব ভালো করেই জানে যে সে যে ক্ষমতায় আছে এটা বস্তুত সেনাবাহিনীর সমর্থনের কারণে, তাই না? তো যখন এই যে গত 8-9 মাস ধরে বাংলাদেশে যা ইচ্ছে খুশি মব ভায়োলেন্স, অর্থাৎ মন চাইলে একজনের বিরুদ্ধে একটা অভিযোগ দিয়ে দল বেঁধে তার বাড়ি ঘরে গিয়ে আক্রমণ চালাও, ভেঙে চুরে খান খান করে দাও, লুটপাট করো, তারপরে কি করো, আগুন জ্বালিয়ে দাও। এই ঘটনাগুলো তো ঘটে গেছে, তাই না? তারপরে হাইকোর্টে গিয়ে বিচারকদেরকে কি করা হলো, এই তোমরা এখান থেকে পদত্যাগ করে ভেগে যাও। তো তারা জীবন বাঁচানোর জন্য ভেগে গেল। সেনাবাহিনী কিন্তু টুটা শব্দ করেন। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা আমরা দেখছি, মুক্তিযুদ্ধের যাবতীয় স্মৃতিচিহ্নগুলো ভেঙে চুরে খান খান করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো। সেনাবাহিনী কিছুই করে নাই। বাংলাদেশের মানুষ একটা পর্যায়ে কিন্তু এরকম চিন্তা করছিল, কী ব্যাপার, সেনাবাহিনীর এই প্রধান উনি তো বলছিলেন যে উনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজের হাতে উনি নেবেন। এত মব ভায়োলেন্স হলো, এত মানুষকে গণপিটুনি দিয়ে মারা হলো, এত বাড়িঘর ভাঙা হলো, এত লুটপাট হলো, এত অফিস আদালতে গিয়ে হামলা হলো, এত মানুষদেরকে জোর করে চাকরি থেকে বহিষ্কার করা হলো। সেনাবাহিনী কিন্তু শুনশান নীরব ছিল। সেনাবাহিনী একটুটা শব্দ করে নাই। আর এই যে করে নাই, এই কারণেই কিন্তু বস্তুত যারা এই কর্মকাণ্ডগুলো করছে তাদের যেমন সাহস বেড়ে গেছে, একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও কিন্তু সাহস বেড়ে গেছে। এবং সে এরকম মনে করা শুরু করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যা ইচ্ছে খুশি করলেও ওই সেনাবাহিনী কিছু বলবে না। আমার মনে হয় বিষয়টা এরকম, সাইকোলজিক্যালি এরকম হয়ে গেছে। আর ইন দি মিন টাইম আমেরিকার তরফ থেকে একটা ভালো সাপোর্ট ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়ে গেছে বলে মনে হয়, যেটা নাকি আমরা আজকে থেকে কয়েক মাস আগেও ভাবতাম যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে ইউনূস সাহেব মনে হয় বিপদে পড়বে, কিন্তু ঘটনা ঘটে গেছে উল্টো। যে কোনো কারণেই হোক, ভারতের ডিপ স্টেট এবং তাদের ফরেন পলিসি মেকাররা ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছে যে এখন মোক্ষম সুযোগ, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যবহার করে অনেক কিছু করা যেতে পারে। যেমন এই যে করিডোর ব্যবহার করে আরাকানে মার্কিন ঘাঁটি টাটি এগুলো করা যেতে পারে। তো এখন শুনতেছি যে সেনাবাহিনী প্রধান নাকি এটার এগেনস্টে, কি জানি এগেনস্টে নাকি পক্ষে জানি না আমরা। কিন্তু কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এত দূর পর্যন্ত যেতই না যদি সেনাবাহিনী আরও 4-5 মাস আগে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণ করত, তাহলে মানুষের মধ্যে ভয় থাকতো। ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যেও একটা আতঙ্ক কাজ করতো বা ভয় থাকতো যে যা ইচ্ছে খুশি তা করা যাবে না, যদি করি তাহলে সেনাবাহিনী তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিবে। কিন্তু সেনাবাহিনী কিন্তু কিছুই করে নাই। আর এই না করতে করতে আজকের এই পরিস্থিতিতে চলে আসছে। অনেকটা কি বলা যায়, মানে প্রায় 12টা বাজার টাইম, অর্থাৎ একটা রুগীর মরণ যে খোট, ওই যে শরীরে মৃত্যু জাস্টটাকে ঝাঁকি মাকি দেয় না, ওই রকম একটা অবস্থায় চলে আসছে।
এখন তাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ওই হাসপাতালে আর সর্বশ্রেষ্ঠ ডাক্তারের কাছে নিলেও কোনো কামে আসবে না, কোনো কামে আসবে না। আমার বিচারে এই সেনাবাহিনী এবং তার প্রধান এই ওয়াকারুজ্জামান অনেক দেরি করে ফেলছে। আমি জানি না কেন এরকম দেরি উনি কেন করলেন। ওনারা না বলেন যে ওনারা দেশপ্রেমিক সেনাবাহিনী, তা বাইরের কোনো দেশের সাথে তো তাদের যুদ্ধ করা লাগে না। তো যদি যুদ্ধ না করা লাগে তাহলে বাংলাদেশটা যে তাদের চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে এবং নানা রকম আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে পড়ে বাংলাদেশের অবস্থা ছেঁড়া বেড়া হয়ে যাওয়ার মতো অবস্থা, এরপরও তাদের টনক নড়ে না। আমি একটা জিনিস বুঝলাম না যে বাংলাদেশের পরিস্থিতি যদি আস্তে আস্তে এরকম যায় তাহলে অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়বে, শৃঙ্খলা ভেঙে পড়বে, সব কিছু ভেঙে পড়বে। এমতো অবস্থায় সেনাবাহিনী কীভাবে আশা করে তারা নিয়মিত বেতন পাবে? তারা তো চাকরি করে না, তা মাস শেষে তো বেতনটা তো তারা পাইতে চায়। তো দেশের অর্থনীতি যদি একেবারে ভেঙে পড়ে, এই এখন যে আন্তর্জাতিক যে লীলা খেলা বাংলাদেশকে নিয়ে শুরু হয়েছে, চতুর্দিক দিয়ে খালি মানে আন্তর্জাতিক বিভিন্ন খেলোয়াড়রা যে খালি বাংলাদেশকে নিয়ে খেলবে তাই তো না, এর প্রভাব অর্থনীতির ক্ষেত্রেও পড়বে। আর তখন অর্থনীতি তো ধসে পড়তেও পারে এবং সমূহ সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গেছে। তখন সেনাবাহিনী আসলে কিভাবে বেতন পেত, অন্তত নিজেদের চিন্তা যদি করতো তাহলেও তো আরও আগে তাদের দেশের উপর একটা নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া উচিত ছিল, তাই না? ক্ষমতা আসার দরকার ছিল না, জাস্ট যারা নাকি অকারেন্স ঘটাচ্ছিল, মব ভায়োলেন্স করতেছিল, তাদের বিরুদ্ধে তারা যদি একটু সোচ্চার হতো তাহলেও কিন্তু আজকের পরিস্থিতি এরকম হতো না। কিন্তু দেখা গেল যে তারা চাকরি করে, তো চাকরিও যদি করতে চায় তাহলে তো তার বেতনটার তো একটা গ্যারান্টি থাকতে হবে, তাই না? তো এইরকমভাবে চলতে গেলে বা এরকমভাবে যদি চলে আর কিছুকাল পরে তারা বেতন পাবে কিনা এ বিষয়ে তো তাদের একটু চিন্তাভাবনার অবকাশ আছে নাকি নাই? যাই হোক, আমরা তো আর এত বুঝি না। তারা দেশের অনেক বড় বড় পোস্ট পজিশনে আছে, তাদের মাথায় অনেক বুদ্ধি, তা নাহলে এত বড় পোস্ট পজিশনে যায়। নিশ্চয়ই তাদের মধ্যে কোনো কৌশল আছে, কোনো চিন্তা আছে, ভাবনা আছে। দেখা যাক তারা দেশকে কিভাবে রক্ষা করে এবং নিজেদেরকে দেশপ্রেমিক হিসেবে প্রমাণ করে। এবং খেয়াল করে দেখেন, এত কিছুর মধ্যে আবার কথা নাই বার্তা নাই, অনেকটা আমার মনে হয় যে কৌতুক নাটক করার জন্য এই সমস্ত এই যে যারা নাকি শিল্পী চলচ্চিত্র অভিনয় করে তাদেরকে ধরে ধরে নিয়ে কি তারা খুনির আসামি। চিন্তা করে দেখছেন এই নুসরাত ফারিয়ার কি অভিযোগ, মানে বিরুদ্ধে অভিযোগ কি জানেন? ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটা চলচ্চিত্র হয়েছিল না, তাতে নাকি করছিল, কোনো একটা ভূমিকা অভিনয় করছিল, ব্যাস। অর্থাৎ বাংলাদেশে এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ। তবে এক্ষেত্রে অবশ্যই শেখ হাসিনার একটা বিশাল দায় আছে। গত 16-17 বছর ধরে যেভাবে হুজুরদেরকে লেলিয়ে দিয়েছে বাংলাদেশে, মানুষদেরকে যেভাবে ধর্মোন্মাদে পরিণত করছে, এর ফলেই তো আসলে এখন আর মুক্তিযুদ্ধের চেতনা মানুষ আর খায় না। বঙ্গবন্ধুকে দেশের এই নতুন প্রজন্ম শত্রু মনে করে। তারা মনে করে হায় 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 53-54 বছর আগে এই বাংলাদেশ তো পাকিস্তানি ছিল, এই শেখ মুজিবুর রহমান ভারতের পরামর্শে ষড়যন্ত্রে এই বাংলাদেশটাকে আলাদা করে ফেলে এই পাকিস্তান থেকে আলাদা করছে। বাংলাদেশের মানুষের হৃদয়ে তো পাকিস্তানের প্রতি প্রেম উতলে ওঠে এবং যখন তারা দেখে যে সেই পাকিস্তানের থেকে একটা স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন ধর্মীয় কারণে এটা তাদের জন্য কোনো গৌরবের বিষয় হয় না। ধর্মীয় কারণে তারা মনে করে যে তারা মুসলমান ভাই ভাই হিসেবে একটা উম্মা তৈরি করেছিল 1947 সালে, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটাকে নস্যাৎ করে দিয়েছে। অর্থাৎ তার কোনো চিহ্ন এই বাংলাদেশে রাখা যাবে না। এই জন্যে গত 24শে জুলাই যে আন্দোলন হয়েছিল এইটাই হলো প্রকৃত মুক্তিযুদ্ধ এবং এই জন্য একটা ডিক্লারেশন খাড়া করে দিয়ে সংবিধানটান বাতিল করে দিয়ে তারপরে নিজেরাই যাকে ইচ্ছে খুশি থাকে প্রধানমন্ত্রী বানাবে, তারপরে কি বানাবে, ওই সেনাবাহিনী প্রধানকে আউট করবে, রাষ্ট্রপতিকে আউট করবে, যা ইচ্ছে খুশি করবে। তা তো করতেই পারে। 5 আগস্টে তারা দেশের তথাকথিত স্বৈরশাসককে হটিয়ে দিয়েছে, তাই না? বিশাল কাজ করছে না? তো এখন দেশটা তো তাদেরই, অর্থাৎ তারাই তো দণ্ডমুণ্ডের কর্তা হবে, তাই না? তো এর মধ্যে তাহলে এই যে এই চলচ্চিত্রে যারা অভিনয় করে, এই যে যেমন নুসরাত ফারিহা, তারপরে যে মমতাজ বেগম টেগম,
এদেরকে ধরে কি দেশের জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরাতে চায় নাকি, নাকি জাস্ট মজা করার জন্য এটা করছে? আমি ঠিক বুঝছি না। এত বুঝে লাভও নাই, যা ঘটে যাচ্ছে দেখে যেতে হবে, তাই না? এবং মনের দুঃখে দুই চারটা কথা বলে মনটাকে হালকা করতে হবে, এবং এই জন্যে বস্তুত ভিডিও করা, আর তো অন্য কোনো উদ্দেশ্য নেই। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।